অপ্রত্যাশিত একটা জঘন্যতম পরিস্থিতিতে এইভাবে যে পড়তে হবে সেটা ভাবতে পারেনি আলো। মেয়েটা তবুও নিজেকে শক্ত রেখে পিছন ফিরে কঠিন গলায় বলার চেষ্টা করলো, এবার বাড়াবাড়ি করছেন। রমণীর কথা শুনে সুজন শব্দ করে হাসলো। এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে বিড়বিড়ালো, কি দেখলে? এখনো তো তেমন কিছুই করিনি। আলো পিছিয়ে যেতে পারলো না, কারণ তার পিছনে পটাটকে দাঁড়িয়ে আছে ছেলেগুলো। সে রাগে খেকিয়ে উঠল, কি চাই আপনার? প্রতিশোধ মিস। কিসের প্রতিশোধ? আমি কি করেছি? প্রথমত আমাকে পুরো ভার্সিটির সামনে থাপ্পড় মেরেছিলে। তারপর তারপর বোতল ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়েছ। ভাই হওয়ার সত্ত্বেও অসম্মান করেছ। এত এত অন্যায় করার পর এখন বলছো আমি কি করেছি? সিনিয়র ভাই হয়ে যে রাস্তায় বকাটেদের মতো আচরণ করেন, সেই বেলায় মেয়েদেরকে র্যাগিং করার নাম করে অসভ্যতামি করতে একটু লজ্জা করে না? এই, আপনাদের ঘরে মা বোন নেই? একজন নারী গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য নারীদের মতো কিছু কিছু জানোয়াররাই এই সমাজ মানুষরূপী কলঙ্ক। আলো একরাশ ঘৃণতা ভরা চাউনিতে বাক্যগুলো ছুড়ে দেয়। সুজনের পাশ থেকে একজন সিনিয়র মেয়ে তেড়ে এসে চট করে আলোর মাথায় পিছনে চুলগুলো খামচে ধরল। এক অকট্য ভাষায় গালি দিয়ে বলল, বড় মুখ নেয় তত বড় কথা। আজ তোর মুখ ভেঙে গড়িয়ে দেবো আমি, তারপর দেখবো তোর ফটর ফটর করা কই থেকে বের হয়। আলো ব্যথায় কুঁকড়ে যায়, তবে চুল ছাড়ানোর আগে নিজের গায়ে শক্তি দিয়েই মেয়েটাকে সজোরে ধাক্কা মারল। আচানক ধাক্কায় রিনা না চাইতেও কয়েক কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। পর মুহূর্তেই আবারও তেড়ে সামনে আসতে চাইল সুজন, হাতের ইশারায় থামিয়ে দিল। ঠিক আছে, আজ না হয় আমাদের তোমাকে কলঙ্কিত করব। ছেলেটার এমন কথায় আলো ঘাবড়ে গেল কিছুটা। অস্পষ্ট স্বরে বলল, আমি কিন্তু ছেলের কাছে নালিশ করব, তবে তখন আপনাদের সবাইকে ঘাড় ধরে ভার্সিটি থেকে বের করে দেবে। তাই বলছি আমাকে যেতে দিন আর আমার পথ ছাড়ুন। আলোর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। পাশ থেকে একজন বলে উঠল, কে রে, সে আর কি তোর জামাই লাগে যে বইয়ের কথায় আমাদেরকে বের করে দিবে? ভদ্রভাবে কথা বলুন। বলবো না। কি করবি তুই? কতজন ছেলেকে নিজের রূপ যৌবন দিয়ে ফাঁসিয়ে রেখেছিস? কথাগুলো শোনা মাত্র আলোর চেহারা রক্তিম হয়ে উঠল। আগপাস না ভেবে মূর্তি তেড়ে এসে সপাটে চড় বসে দিল ছেলেটার গালে। তারপর গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, বড়দের সম্মান দিতে শেখ, নয়তো পুলিশকে ধরিয়ে দিব, বলে রাখলাম। ছেলেটার বাম গালে হাত রেখে হিংস্র চোখে মেয়েটা রাগান্বিত চেহারার দিকে তাকায়। পালে এক্ষুনি গিলে খাবে। আলোর আগে গোছগোছ করতে করতে পিছনে ফিরতেই তারই উপর এক বালতি বরফ পানি এসে পড়ল। হুট করে, সবাই হুট করে ঘটে যায়। ঠান্ডা পানি শরীরে পড়তেই আলো সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে বিস্ময়ে সামনে দাঁড়িয়ে থাকা সুজনের দিকে তাকায়। রূপে যেমন আগুন, ঠিক তার চেয়ে দ্বিগুণ তেজ তোমার শরীরে ও মুখে, তাই একটু হট থেকে কুল করলাম। পরনে নুডা রঙা সুতির লং গাউন এবং গলায় জর্জেট হিজাব ওড়না পেঁচিয়ে রাখা ছিল। পানিতে মেয়েটা পুরো শরীর ভেজে যায়, জামাটা বিচ্ছিরিভাবে শরীরের সাথে লেপটে গিয়েছে। ফলস্বরূপ বাঁকা নদীর পজিটিভ ভাস সুস্পষ্ট। রাগে ঘিনে আলোর শরীর রীতিমতো থরথর করে কাঁপছে। হিতাহিত জ্ঞান হারিয়ে থাপ্পড় মারার জন্য ডান হাত উঁচু করে, কিন্তু তার থাপ্পড়টা সুজনের গালে পড়ার আগেই খপ করে হাতটার কবজি চেপে ধরে এবং মুহূর্তে মেয়েটাকে উল্টে ঘুরিয়ে পিছনে দুহাতে এনে মুষড়ে ধরল। হাতের ব্যথায় আলোর চোখ দুটো বেয়ে নোনা জল পড়ে। সুজন আরও শক্ত করে চেপে ধরতে মেয়েটা অস্পষ্ট আর্তনাদ করে উঠল। মনে হলো এই বুঝি তার হাত জোড়া ভেঙে যাবে। আসে কই থেকে? আলোর সাহায্য যেন ছলছল চোখে আশেপাশে তাকায়। সবাই সব কিছু দেখেও চুপ করে আছে। কেউ সাজার জন্য এগিয়ে এলো না, বরং দাঁড়িয়ে থেকে ফ্রিতে তামাশা দেখছে। হাজার হোক, বাঙালি বলে কথা, এরা বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ফ্রিতে পাওয়া বিনোদন উপভোগ করতে পছন্দ করে। আরও মনে মনে তার ছেলে হাসি দিল। আজ এখান থেকে শুধু একবার সুস্থ শরীরে ফিরুক, তারপর সবাইকে দেখে নেবে, না হলে সেও আলো না। কী হলো, সব দিমাগ শেষ? বলতে বলতে মেয়েটা মুষড়ে ধরা হাত চাপ প্রয়োগ করলো সুজন। আলোর ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। সে এই জানোয়ারগুলোর সামনে মোটেও চোখের পানি ফেলতে চায় না। চোখের পানি এতই সস্তা যেখানে সেখানে নষ্ট করবে। আলো দাঁতের দাঁত চেপে ব্যথা গিলে নিল। ছটপট করতে করতে এক সময় সুজন নিচ থেকে মেয়েটাকে ছেড়ে দিল।
আলো এক হাতে নিজের অন্য হাতের কবজি ধরে, কোমল ফর্সা হাত রক্তিম হয়ে উঠেছে, সাথে আঙুলের ছাপও পড়েছে নরম মাংসে। আলো জোরে জোরে শ্বাস নিয়ে কিছু বলতে যাবে, তারই আগে সুজন ঘটিয়ে ফেলল এক অঘটন। হঠাৎই মেয়েটা ওড়না চেপে ধরে একটানে ছিনিয়ে নিল। আচমকাই এমন হওয়ায় আলো তার তাল সামলাতে না পেরে ঘুরে পেছনের টেবিলের উপর ছিটকে পড়ল। সুজন বাঁকা হেসে হাতের তালুতে মেয়েটার ওড়না পেছাতে পেছাতে এগিয়ে এলো। আলো টেবিলের উপর হেলে পড়া অবস্থায় স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই তার লালচে চোখের দৃষ্টি টেবিলে রাখা খাবারের দিকে নিবদ্ধ হলো এবং মুহূর্তে একটা ভয়ানক কাজ করে বসলো মেয়েটা। আলো গরম সুপের বাটি নিয়ে পেছনে ফিরেই সুজনের চেহারা বরাবর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ঝলসে উঠল কোমরের ত্বক। এই সাথে সুজন দুহাত নিজের চেহারা চেপে ধরে চিৎকার করে ওঠে। মেয়েটা এমন কাছে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। তাদের কল্পনারও বাইরে ছিল এই দস্যি এটা এমন কিছু করতে পারে। যখন হুঁশ ফিরল তখন ছুটে এলো নিজেদের দলনেতার কাছে। দরজার ফাঁকা পেয়ে আলো আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট করলো না, বরং ফ্লোর থেকে নিজের ব্যাগ নিয়ে এক ছুটে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে করিডোরের শেষ মাথায় এসে হঠাৎই আলোর পা জোড়া থমকে গেল। না চাইতেও আখি জোড়া ভরে উঠল। সে হাঁপাতে হাঁপাতে ভেজা বুকের সামনে ব্যাগ চেপে ধরে নামিয়ে নিল। হার্টবিট অস্বাভাবিকভাবে বিট করছে। সে চেয়েও নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনতে পারছে না। শরীরটা ভীষণ কাঁপছে। আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে এক হাতের দেওয়ালে ভর দেয়। পর মুহূর্তে মাথা তুলে অশ্রুসিক্ত নয়নের সামনে তাকায়। মানুষটা কেমন জানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকম হেলদোল নেই। অথচ কানে ধরে রাখা ফোনটা অপর প্রান্ত থেকে কেউ একজন কথা বলেই চলেছে, কিন্তু মানুষটা সেদিকে কোনো হুঁশ নেই। ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ফোনের অপর প্রান্ত হতে কথাটি শোনা মাত্র আধারে ধ্যান ভাঙল। সে চটপট বলে উঠল, আমি একটু পর কথা বলছি বলে খট করে লাইন কেটে দিয়ে ফোনটা পকেটে ভরে বড় বড় পা ফেলে সামনে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে এগোলো। যে কী করে? আর তোমার ওড়না কোথায়? প্রত্যুত্তর আলো কিছু বলে না। আধার ফিরে জানতে চাইল, কিছু হয়েছে? কিছু না হলে বা আপনার কি? আমি কে হই আপনার? হ্যাঁ, আমি মরলাম নাকি বাঁচলাম তাতে আপনার কোনো যায় আসে না। তাই এই মিথ্যে দরদ দেখানোটা বন্ধ করুন, কারণ আমি আপনার কেউ না, কেউ না। আলো অস্পষ্ট সুরে কথাগুলো বলে পিছনে ফিরে চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই শুনতে পেল কিছু অপ্রত্যাশিত বাক্য। বিয়ে করা বউ হও তুমি আমার, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ছোট্ট একটা বাক্য শুনে আলো আর নিজেকে সামলাতে পারল না। ব্যাগ ফেলে পিছনে ঘুরে ঝাঁপিয়ে পড়লো অপ্রিয় ছেলের বুকের মাঝে। দু হাতে খুব শক্ত করে মানুষটাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। এতক্ষণে জমিয়ে রাখা কষ্টগুলো মুহূর্তে অশ্রুধারার ন্যায় উপচে পড়তে শুরু করে। মেয়েটির বাঁধ ভাঙা কান্নায় বুকের শার্ট ভিজে গেল আধারের। তবুও সে নিশ্চুপ। আধার বাহিরে চুপ থাকলেও তার বুকের ভেতরটা অজানা ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, এই মেয়েটা এইভাবে কাঁদছে কেন? সে কি বুঝতে পারছে না তার এই অসহনীয় কান্না যে বড্ড পোড়াচ্ছে তার হৃদয়কে? সেটা যদি মেয়েটা বুঝতো তাহলে হয়তো এমনভাবে কাঁদতে পারতো না। আদার চোখ দুটো বন্ধ করে নেয়, বাম হাত রাখে মেয়েটার ভেজা চুলের মাঝে। সে অনুভব করতে পারছে মেয়েটার গায়ের কাঁপুনি, এবং এটাও অনুভব করছে মেয়েটার শরীর ভীষণ ঠান্ডা। আচ্ছা, মেয়েটার সাথে কি কেউ কিছু করেছে? মনে জেগে ওঠা প্রশ্নটা ছক্কার মতো কাজ করলো আধারের মস্তিষ্কে। সে চট করে চোখ মেলে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, এই ব্যক্তি যার জন্য তোমার এই অবস্থা? আলো ফুপাতে ফুপাতে বিড়ালছানার মতো বুকের মাঝে আরও লেপটে একটু উষ্ণতা খোঁজার চেষ্টা করলো। আদার বুঝি সেটা টের পেল, তাই তো শরীর থেকে কোট খুলে মেয়েটার ভেজা শরীরে পরিয়ে দিল। যদি আমাকে কিছু না বলো তাহলে আমি সমস্যার সমাধান করব কিভাবে? একটু থেমে পুনরায় বলো, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, তবে এইটুকু বুঝতে পারছি এটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আজকের ঘটনা যে পরবর্তীতে রিপিট হবে না সেটার গ্যারান্টি দিতে পারবে? ধরো এর থেকেও খারাপ কিছু হলো, তখন কি করবে? নিশ্চয়ই আজকে না বলা কথাগুলো নিয়ে আফসোস করবে। আলোর কান্না থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে ক্যান্টিনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলল। সবটা শুনে আদারের শান্ত চোখ জ্বালা রক্তিম হয়ে ওঠে। শুধু এইটুকুই আওড়ালো, ডোন্ট প্যানিক মিস কালো, নেক্সট টাইম এমন কিছু ঘটবে না, প্রমিস।
এখন বাজে দুপুর 2টা। ভার্সিটি থেকে আলোকে নিয়ে সর্বপ্রথম শপিং মলে এসেছিল আদার। তারপর পোশাক চেঞ্জ করে নতুন ড্রেস পরে নিয়েছে। শরীরে গরম ধরানোর জন্য উলের লেডিস জ্যাকেটও নিয়ে নিয়েছে। হাত পায়ে মোজা, কেচ, গলার মাফলার, মাথার টুপি সহ আলোকে একেবারে পুতুল বানিয়ে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তারপর ধোয়া ওঠা গরম গরম খাবার অর্ডার দিয়ে মেয়েটাকে খেতে বলে। আলো আর চোখে আশেপাশে তাকিয়ে চট করে মাথা থেকে টুপি খুলে নিল। বর্তমান নিজেকে দেখে অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে। গলা থেকে মাফলার টেনে টেনে খুলতেই তার নজর সামনে গম্ভীর মুখে বসে থাকা মানুষটির দিকে যায়। আলো হাসার চেষ্টা করে বলল, আমি হট হয়ে গেছি। ইয়ে না, মানে শরীর ঠিক হয়ে গেছে। আদার কিছু না বলে কবিতার চুমুক দিল। আলো এদিক ওদিক দেখতে দেখতে বিরিয়ানি খেতে মনোযোগী দেয়। তার 2 হাতের কবজিতে মলম শুকিয়ে আছে। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে আজ তার ফিরতে দেরি হবে এবং এটাও বলেছে সে কার সাথে আছে। তাই তো কেউ কিছু বলেনি। আদার কিছুটা সময় নিয়ে ধীরে কণ্ঠে বলল, রাহুলকে চেনো? আলো মুরগির লেগ পিসে কামড় বসে মাথা নাড়িয়ে বলল, চিনি তো। মুখে খাবার শেষ করে পুনরায় স্বাভাবিক গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে আর রোহিত ভাইয়ের ফ্রেন্ড। সেই সুবাদে আমার ছোটোবেলা থেকেই পরিচিত। আমার বিয়ের আগে উনি কাজের ক্ষেত্রে দেশের বাইরে যান, তাই তো বিয়েতে আসতে পারেনি। এখন উনি বিয়ের কথাটা জেনেছে কিনা জানি না। যদি জানতো তাহলে আজ নিশ্চয়ই আমাকে কিছু জিজ্ঞেস করতো, কিন্তু উনি এই বিষয়ে কিছুই বলেনি আর আমিও কিছু বলিনি। আদার ভুরু কুঁচকে জানতে চাইলো, আজ দেখা করেছিলে তোমরা? ওটাকে দেখা গলা বলে না, মানে আমি যখন সকালে ভার্সিটিতে পৌঁছানোর জন্য রিক্সা খুঁজছিলাম তখন উনি হুট করে ওখানে আসেন। এক দৃষ্টে সে সময় এসে ভালোই হয়েছে। ভাই আমাকে ড্রপ না করলে হয়তো পরীক্ষাটা দিতেই পারতাম না। তারপর আপনার মুখের মিষ্টি বাণীগুলো ফিরেতে শুনতে হতো। শেষের কথাটা খুবই আস্তে বলে। আদার কিছুক্ষণ চুপ থেকে মেয়েটার হাতের উল্টো পিঠে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজ ইশারা করে বলল, ওখানে কি হয়েছে? আলো যেহেতু খাবার খাচ্ছিল তাই সে মিথ্যে বলল না। গতকাল একজন ঠসা পাগলেরকে বাঁচাতে গিয়ে সামান্য চোট পেয়েছি। নয়তো তিনি এতক্ষণে ট্রাক চাপা খেলো পটল তুলে পেতনিদের সাথে নৃত্য করতেন। আর বেটা আমাকে সামান্য ধন্যবাদটুকু বলেনি। লোকটা ভীষণ কিপটে। অন্যকে বাঁচাতে গিয়ে তোমার যদি কিছু হতো তাহলে কি হতো? শুধু মরে যেতাম। আর একবার মরলে তো বারবার মরতে হয় না, উল্টো সব কিছু থেকে মুক্তি পেতাম। আলো স্বাভাবিক গলায় বলে। তার কথা ঠিক পছন্দ হলো না আধারের। তবে মুখে কিছু না বলে সে এক নিঃশ্বাসে কফি শেষ করে আবার অর্ডার দিল। আপনি তো তখন থেকে শুধু কফিই গিলছেন, খাবার খাবেন না? না। কেন? কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে চবর্গ শব্দ উচ্চারণ করলো। এই অশুভ লোকটা তো তেরা কেন? কোনোদিনও তার প্রশ্নের ভালো করে জবাব দেয়নি, বরঞ্চ সবসময় তেরা তেরা কথা বলে। এই জন্য এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আলো মনে মনে মানুষটাকে ইচ্ছেমতো বকাবকি করে খাওয়া শেষ করলো। তখন আধার জানতে চাইলো, আর কিছু খাবে? হ্যাঁ, আপনার মাথা। কি বললে? কই কিছু না তো। আদার কথা না বাড়িয়ে কফি শেষ করে বেল মিটিয়ে মেয়েটাকে নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্টের ভেতর থেকে। বিকেল প্রায় হয়ে এসেছে। আলোকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আদা ধীর কণ্ঠে বলল, একা যেতে পারবে? আলো ব্যাগ কাঁধে ঝুলিয়ে জবাব দিল, একাকিত্ব পছন্দ না করলেও একা একা চলাফেরা করার অভ্যাস রয়েছে স্যার। আপনি চিন্তা করবেন না। আর এমনিতেই আজ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাকে সামলানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আধার নজর সরিয়ে নিয়ে বলল, তুমি আমার দায়িত্ব, সো এইটুকু তো করতেই হতো। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিকই বলেছেন স্যার, আমি শুধুমাত্র আপনার দায়িত্ব। আর বেশি দিন এই জোর জবরদস্তির দায়িত্ব পালন করতে হবে না আপনাকে। আপনি যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার পাঠানোর ব্যবস্থা করুন। তারপর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আফটার অল এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক আমাদের দুজনের কাছে মূল্যহীন। আসছি, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো বলে আলো আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ছুটে গিয়ে বাসে উঠে পড়ে এবং সবার পিছনের সিটে বসে 2 হাতে মুখ চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করে কেন কাছে বুঝতে পারছে না, তবে তার অজানা কারণে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। তারা রাতের দিকে এলোমেলোভাবে বাড়িতে ফিরে এলো। তবে সে আজ নিজের রুমে না গিয়ে সোজা দাদাজানের রুমে প্রবেশ করলো।
সৌরভ খান এশারের নামাজ আদায় করে চেয়ারে বসে থেকে তসবিহ শুনছিলেন। তখন হন্তদন্ত হয়ে নিজের ঘরে বরুণা থেকে ঢুকতে দেখে কপাল কুঁচকে যায়। ছেলেটার কুচকানো শার্ট, এলোমেলো চুল, লালচে চেহারা, রতিমর্ণ আর তীক্ষ্ণ আঁখি জোড়া, হাতে তালুতে ব্যান্ডেজ করা দেখে চেয়ার ছেড়ে উঠলেন। তারপর বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নানু ভাই? তোমাকে এমন ছন্নছাড়া মতো লাগছে কেন? সমস্যা? আধার দাদাদানের সামনে শটান হয়ে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে গম গমে গলায় বলে, তোমার নাত বইয়ের ডিভোর্স চাই। সৌরভ খান চমকে উঠলেন, দৌড়িদৌড়ি করে বলেন, কী সব বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি, তুমি যা শুনেছো ওটাই সত্যি। সৌরভ খান কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ডিভোর্স চাইবে না তো আর কি করবে মেয়েটা? তুমি তো ওকে নিজের অর্ধাঙ্গিনীর অধিকার দিচ্ছ না, আর না মেয়েটার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছো। আচ্ছা নানু ভাই, মেয়েটা কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? তুমি যদি মেয়েটাকে একটু করে কাছে টেনে নিতে, তাহলে হয়তো এমন কিছু চাইতোই না। এখন সব দোষ আমার। সিরিয়াসলি দাদাজান, আমি কি ইচ্ছে করে বিয়েটা করেছিলাম? বরং তুমি জেনে শুনে আমাকে বিয়ে নামক খাঁচায় বন্দি করেছো। আমি তোমাকে বারবার বলেছিলাম আমি কোনো রকম সম্পর্কের মাঝে জড়াতে চাই না, একা থাকতে চাই। কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না, উল্টো এমন একজনের সাথে বিয়ে দিলে যাকে আমি পছন্দ করি না, সেও আমাকে সহ্য করতে পারে না। আমাদের কথা থেকে বেশি ঝগড়া হয়। মেয়েটা মাঝে মধ্যে এমন কিছু বলে ফেলে বা করে, যেটা দেখে ইচ্ছে করে এক চড়ে সোজা করে দিই। আমি দুনিয়ায় অনেক পাগল দেখেছি, কিন্তু এই মেয়েটার মতো পাগল আর একটাও দেখিনি। সব সময় কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসেই থাকবে, তারপর বাচ্চাদের মতো কেঁদে কুটে বলবে ও আমার সাথে থাকতে চায় না, আর না সংসার করতে চায়। একটু থেমে পুনরায় বলো, তোমার ছোট নাটি ঠিকই বলে, আধারের কালো অন্ধকার জীবনে তুই থাকবে না। সেখানে ওই চঞ্চল মেয়েটা থাকা তো দূরে থাক, শুধু শুধু মেয়েটা সুন্দর জীবন নষ্ট হবে। তাছাড়া ও একাকিত্ব পছন্দ করে না, আর আমার পুরো জীবনটা একাকিত্বে ঘেরা। কখনোই চাই না আমার জন্য অন্য কোনো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। নাতির বলা প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনলেন সৌরভ খান। তারপর শান্ত গলায় বললেন, আমি জানি তুমি এমনটা কেন করো, আর এটাও জানি তুমি নতুন করে ভালোবাসতে ভয় পাও। শুধু ভাবো, ভালোবাসার পরে যদি মানুষটা আবার হারিয়ে যায় তখন? কারণ তুমি যাদেরকে নিজের থেকে বেশি ভালোবেসেছো, ওপরওয়ালা তাদেরকেই তোমার কাছ থেকে নিয়ে গেছে। কিছু কিছু প্রিয় মানুষদের হারিয়েছো মানে এই না যে সব সময় হারাবে। জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে, এতে আমাদের কিছু করার ক্ষমতা নেই। অতীতে তোমার বাবা যা করেছে ওটা অন্যায় ছিল। সে একদম ওনার সম্পর্কে আমাকে কিছু বলবে না দাদাজান, ঘৃণা করি ওনাকে, আই জাস্ট হেম। সৌরভ খানের কথার মাঝে আধার তাদের দাঁত চেপে বলে ওঠে, যে ব্যক্তির জন্য তার সব কিছু শেষ হয়ে গেছে, ওই ব্যক্তির নামটাও মুখে নেয় না। সে আজ এমনটা কাদের জন্য হয়েছে? যেই বাড়ির কিছু স্বার্থপর মানুষদের জন্য হয়েছে। উহ, তাকে এমনটা হতে বাধ্য করেছে, যেখানে থাকতে চাইলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। সে নিজের সুন্দর জীবনটাকে বহুকাল আগে হারিয়ে ফেলেছে। এখন শুধু চারদিকে অন্ধকার আর অন্ধকার। সৌরভ খান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, বলবো না ওর কথা। আচ্ছা নানু ভাই, কালো অধ্যায়গুলো ভুলে কি নতুন করে জীবন এগানো যায় না? আমরা তো বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। আমারও তো ইচ্ছে করে তোমার সন্তানদের দেখে যেতে। এই খানবাড়ি জুড়ে অংশগুলো ছোটাছুটি করবে, আদো আদো বলে তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে বড় আব্বা বলে সারাক্ষণ পিছু ছুটবে। তোমার ছেলে মেয়েকে নিজ হাতে বড় করার বড়ই লোভ জীবনে। জানি না বেঁচে থাকাকালীন এসব আদৌ পূরণ হবে কি না। আধার থমথমে মুখে বলল, এতই যখন বাচ্চা পালার শখ, তখন বলো, আমি এক্ষুনি এতিমখানার সব বাচ্চাদের এনে দিচ্ছি। নাতির কথা শুনে সৌরভ খান হাসলেন। ওদের সাথে তো আমি প্রতি সপ্তাহে সময় কাটাই নানু ভাই, কিন্তু এখন তোমার নিজের সন্তান, নিজের রক্তের সাথে বাকি জীবন পার করতে চাই। আধার অদ্ভুত চোখে তাকায়। যেখানে সে সংসারের সহ পালন করছে না, সেখানে বুড়োটা তার বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছে। আধার লম্বা শ্বাস নিয়ে বলল, সরি টু সে দাদাজান, তোমার এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। সমস্যা নেই, আমি অপেক্ষায় থাকবো। এখন এসব বাদ দিয়ে বলো কি করব। তুমি কি চাও সেটা আগে বলো। আদার ভাবুক হলো, সে আসলে কি চায়। প্রশ্নটা নিজেকে করলেও সেটার উত্তর জানা নেই তার। পরমুহূর্তে কিছু একটা ভেবে শান্ত গলায় বলো,
ওই উড়ন্ত পাখিকে খাঁচা থেকে মুক্তি করতে চাই। তাহলে ভেবে নিয়েছো সংসার করবে না? হুম। মেয়েটা পরিবারকে আমি কী জবাব দেব? তাদেরকে বড় মুখ করে বলছি তাদের মেয়ে সুখে থাকবে, এই তার সুখী হওয়ার নমুনা? আধার হঠাৎই রেগে গেল, দাঁতে কিরমির করে বলল, বারবার ঘুরে ফিরে সব দোষ আমাকেই দিচ্ছ কেন? আমি কি ওই এটাকে আগে বলেছিলাম ডিভোর্সের কথা? তোমার পেয়ারের নাত বই সারাক্ষণ ডিভোর্স চাই বলে মাথা খেয়ে নিয়েছে। যেই সম্পর্কের মাঝে ওই মেয়েটা থাকতেই চাচ্ছে না, সেখানে আমি কি করব? আশ্চর্য। তুমি কি করবে মানে? নিজের বউটাকে তো একটু ভালোবাসতে পারতে। কেন? কেন আমি ভালোবাসবো? ওই মেয়েটাকে আমাকে ভালোবাসে নাকি যে আমি তাকে ভালোবাসবো? শুনো দাদাজান, তোমার নাতি এসব পরিচিকের পিছনে ছুটতে চায় না। মিথ্যে সম্পর্ক বয়ে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। এবার তো তোমায় আমাকে একটু রেহাই দাও। আমি এসব ঝামেলা নিতে পারছি না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমি তোমার কোনো বিষয়ে নাক গলাবো না, আর না বাধা দেব। তুমি আজ থেকে মুক্ত আধার। আধার আর কিছু না বলে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে যায়। তার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে। এই জীবনের প্রতি তার অদৃষ্ট চলে এসেছে। আধার ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখলো রাত রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। তখন তাকে দেখা মাত্র দাঁত কিলিয়ে বলল, সিগারেট খাবে বড়? একটা টেস্ট করে দেখো, মুড ভালো হয়ে যাবে। আধার অন্য সময় হলে রাতকে ইগনোর করে যেত, কিন্তু আজ কেন জানি একটু অবাধ্যই হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে ছোট ভাইয়ের পকেটের হাতড়ে সিগারেটের পুরো প্যাকেট ও লাইটার নিয়ে রুমের দিকে চলে গেল। আর রাত বিস্ময়ে তাকিয়ে থেকে বের করলো, এর আবার কি হলো আজব? আধা রুমে এসে ফ্রেশ না হয়ে কোনো মতে শরীর থেকে শার্ট খুলে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। শুকনো ঠোঁটের কোণে জীবন্ত জ্বলন্ত সিগারেট চেপে রেখে একটা নাম্বারে ডায়াল করলো। অন্তঃপর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই আধার সিগারেটে ধোঁয়া উড়িয়ে বলো, আরও একটা ডিভোর্স পেপার রেডি করুন আঙ্কেল। আগেরটা ছিল আমার বন্ধুর, এটা আর এবারটা হবে আমার। বিপরীত পাশ থেকে লোকটি কী বলল বোঝা গেল না, তবে আদার গম্ভীর কণ্ঠে বলল, এই সপ্তাহের মধ্যে ডিভোর্স পেপার কমপ্লিট আমার চাই। কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, জাস্ট মেক ইন হ্যাপেন। আই নিড দ্যাস পেপার ইমিডিয়েটলি, দ্যাটস ইট। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যের প্রথম কিরণ যখন দিগন্তে উঁকি দেয়, তখন মনে হয় কোনো শিল্পী তার ক্যানভাসে সোনালি রঙের পোজ দিয়েছে। সেই আলো এসে পড়ে জানালার গ্রিলে, আর ঠিক তার পাশে রাখা টবের গাছটির উপর। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো তখন নিছক নয়, এক একটা ছোট ছোট হিরে, যা রোদের স্পর্শে ঝিলমিলিয়ে উঠেছে। মেটো সুরের মসৃণা বাতাসে তখনও রাতের হিমেলামেজ লেগে আছে। সেই শীতল হাওয়া বয়ে যাওয়ার সময় বাঁশঝাড় থেকে একটা শো শো শব্দ আসছে। হঠাৎ নীরবতা ভেঙে দিয়ে ডেকে উঠল একটা দোয়েল। সেই সুরের রেশ ধরে একে একে চড়ুই, শালিক আর কাকের কোলাহলে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। আজ খুব সকাল সকাল বেরিয়েছে আধার। ব্যস্ত হাতে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। কয়েকটা পথ পাড়ি জমিয়ে এসেছে রেস্টোরাঁর সামনে থামে। গাড়িটা পার্কিং প্লেসে রেখে ফোন দিয়ে রিসিভ এলো। এরপর হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। ওহ রাহুল, আই অ্যাম অল রাইট। এটা ফাঁকা কর্নার টেবিলে বসে থেকে কফি খাচ্ছিল রাহুল। তখন পাশ থেকে বাক্যটি শুনে কপাল কুঁচকে মুখ তুলে চায় এবং দেখে শুটবুট পরিয়াতে একজন শুভদর্শন যুবক দাঁড়িয়ে আছে। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলেন, ইয়েস আমি রাহুল, কিন্তু আপনি? আধার খান। আধার কোটর বোতাম খুলে ভেতরের চেয়ারে বসতে বসতে জবাব দেয়। নামটা শুনে রাহুলের কপাল কুঁচকে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, আপনি তাহলে আমাকে এখানে ডেকেছেন? হুম। কিন্তু কেন? ভেবেছিলাম তুমি অনেক বুঝদার ছেলে, আমার নামটা শোনা মাত্রই বুঝে যাবে আমি এখানে কেন ডেকেছি তোমায়। বাট ভুল ভেবেছি আমি। রাহুল একটা নড়ে চড়ে বসলো। আদার তীক্ষ্ণ চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করতে করতে ওয়েটারকে ডেকে কবি অর্ডার দিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, কেন এমনটা করছিলে? রাহুল বুঝতে পারলো লোকটার সব জেনে গেছে, না হলে কি আজ এভাবে ডাকতো। তাই সে কথা না ঘুরিয়ে সোজাসাপটা জবাব দিল, কারণ আমি তাকে ভালোবাসি। আদার তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসলে বুঝলি এমনটা করা যায়?
তুমি তো রীতিমতো মেয়েটাকে আমার কাছে ভিলেন বানাতে চেয়েছিলে। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। বুঝলাম। তা এটা কেন? সরাসরি তো বলতে পারতে, শুধু শুধু তো নাটক করলে। রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আলোকে ছোটবেলা থেকে ভালোবাসি, তবে কখনো সেটা প্রকাশ করতে পারিনি, কারণ মেয়েটা প্রেম টেম করা পছন্দ করতো না। ওর তো বিয়ে পাগল ছিল। তাই আমিও ঠিক করেছিলাম আমার ভালোবাসা মানুষকে বিয়েই করে দেব। তাই তো লেখাপড়া শেষ করে মাত্রই নিজের কেরিয়ার গড়তে শুরু করলাম। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝখানে আপনি এসে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলেন। দুনিয়ায় এতে এতে মেয়ে থাকতেও কি না আপনার আমার ময়নাকেই বিয়ে করতে হলো। যখন রোহিতের মুখে মেয়েটার বিয়ের কথা শুনলাম, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার শরীর থেকে কেউ হৃদয় বের করে নিয়েছে। বিশ্বাস করুন, ভীষণ কষ্ট হয়েছে। আমি চেয়েও তখন দুবাই থেকে ফিরতে পারিনি। আমার শরীরটা অন্য কোথাও থাকলেও আমার মনটা সারাক্ষণ ওই মেয়েটার কাছে ছিল। আমি প্রতিটি মুহূর্তে ছটফট করেছি, বলতে চেয়েছি আমি তাকে খুব ভালোবাসি। একটু থেমে পুনরায় বলল, দেশে ফেরার পর সর্বপ্রথম ওর বিয়ের খোঁজ খবর নেই। ভেবেছি মেয়েটা নতুন সংসারে সুখী রয়েছে। আমি কখনো চাইনি আমার প্রিয় মানুষটি কষ্ট দিতে। তাই তো মনের বিরুদ্ধে গিয়েও আমি খুঁজে মুখ বুজে সব কিছু মেনে নিয়েছি, কারণ আমি না পাওয়া ভালোবাসা মানুষটির সুখে আছে, এবং তার সুখের দিন শেষে আমারও সুখ ছিল। তাকে ভালোবেসেছি মানে এই নয় যে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেব। আমি কখনো তার কষ্টের কারণ হতে চাইনি, তাই নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্তু যখন জানতে পারি আলো আপনাকে পছন্দ করে না এবং আপনি ওকে পছন্দ করেন না, দুজনের পরিবারের চাপে ও পরিস্থিতির জন্য বিয়ে করতে বাধ্য হয়েছেন, ঠিক তখনই আমার মনে একটা আশার আলো জ্বলে ওঠে। আমার না পাওয়া প্রেয়সীকে পাওয়ার আশা। তারপর আরও ভালো করে খোঁজখবর নিয়ে প্ল্যান করলাম আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেব। কারণ আপনি এমনিতেও মেয়েটাকে চান না, তাহলে শুধু শুধু নিজের কাছে রেখে কী লাভ বলুন তো? যেখানে মেয়েটা খুশি ছিল না, তাই মাঝরাতে তাকে ফোন দিলাম। আরও এটাও জানতাম আলো ভীষণ ঘুম কাতুরে। ওর বিছানায় শুতে দেরি হলেও ঘুমাতে দেরি হয় না। তার ঘুমটা ছিল মাশাল্লাহ। পাশের ব্যক্তিকে যদি রাত ভিতরে খুন করা হয়, তাহলে ওর ঘুম ভাঙবে না। আর এটাই সুযোগ নিয়েছি, কারণ আমি শিওর ছিলাম কলটা আপনিই ধরবেন। আমাদের মিথ্যে প্রেমের কাহিনী আপনাকে শোনাই। তারপর ফুলও পাঠিয়েছি, সাথে নোটও। তবে সেটা দরজার বাইরে রাখা হয়েছিল, যেন আপনার হাতে ওই সিকিউরটা যায় এবং আপনি রেগেমেগে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেন। হাজার হোক, কোনো স্বামী চাইবে না নিজের অর্ধাঙ্গিনী বিয়ের পরও তার এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখুক, কিংবা কিংবা পরকীয়া করুক। আপনি শুরু থেকে ওকে দেখতে পারেন না, সবসময় অপমান করেন। ভার্সিটিতেও একই। আর এসব যখন জানবেন, দেখবেন, তখন নিশ্চয়ই চুপ থাকবেন না, অবশ্যই মেয়েটাকে ছেড়ে দেবেন। ট্রাস্ট মি, এসব করার মোটেও ইচ্ছে ছিল না, কিন্তু আমি নিরুপায় ছিলাম। শুধু চেয়েছি আমার পাখিটাকে, এছাড়া আর কিছুই না। আদার কপি খেতে খেতে মনোযোগ সহকারে কথাগুলো শুনলো। তারপর তপ্ত শ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, তুমি আবেগের বশে এসব ছেলেমানুষি করছো। আমার জায়গায় যদি অন্য ব্যক্তি হতো, তাহলে এই সামান্য ব্যাপারটা কতদূর এগিয়ে নিয়ে যেত তার কোনো আইডিয়া নেই তোমার। যদি থাকতো, তাহলে এমন জঘন্য কাজ করতে পারতে না। তুমি এমন কাজ করে আমাকে সুযোগ করে দিয়েছিলে মেয়েটার চারিত্রিক দিকে আঙুল তুলতে। হ্যাঁ, আমি মানছি মেয়েটাকে পছন্দ করি না, কিন্তু তাই বলে কিছু ফোন কলস, ফুল, চিরকুট দিয়ে দেখে রিয়্যাক্ট করবো? ভাগ্যিস ওই জায়গাতে আমি ছিলাম, নয়তো তোমার এই পাগলামির জন্য মেয়েটার ওপর দিয়ে ঝড় বেয়ে যেত, সেটা জানতেও পারতে না। আচ্ছা, তোমার শুধু একটা কেন মনে হয়েছিল আমি ওকে এসব দেখে ডিভোর্স দিব? আমি চাইলে মেয়েটাকে অপমান করতে পারতাম, তার চারিত্র নিয়ে কথা শোনাতে পারতাম, বা গায়েও হাতও তুলতে পারতাম। সবার সামনে মেয়েটা হেনস্থা হতো। এগুলো কি হওয়া অস্বাভাবিক কিছু ছিল? তুমি মেয়েটা ভালো করতে গিয়ে অজান্তেই ক্ষতি করেছো, চেষ্টা করেছো। মনে রাখবে, সব কিছুর ভালো দিক হয় না। আমার যেটাকে সামান্য ভাবি, ওটার অন্যের কাছে ভয়ঙ্কর কিছু। মাঝে মধ্যে করা ছোট্ট ভুলও পস্তাতে হয়। নো, সবাই ভালো মানুষ না। রাহুল শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মানুষটি ভুল কিছু বলেনি তো, সবটা ঠিকই বলছে। সে এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে ভুল করে ফেলেছে, এই জন্য মেয়েটার ক্ষতি হতো। তখন সে কি করতো? নিজেকে কখনো ক্ষমা করতে পারতো?
বড় দীর্ঘশ্বাস ছাড়লো রাহুল। সে একটু বেশি বেশি করে ফেলেছে। না চাইতে মেয়েটা চাইতে দেখে অন্যকে আঙুল তোলার সুযোগ করে দিয়েছে। এটা ভাবতে এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে ওসব করতে গিয়েছিল, কিন্তু সে তো বাধ্য হয়ে করেছে সব। যা করেছে শুধু নিজের না পাওয়া ভালোবাসা মানুষটিকে একটু পাওয়ার আশায়। তাই এত কিছু ভেবে দেখেনি। অথচ এই মানুষটার সবটা দেখে শুনেও শান্ত, যেন আগে থেকেই জানতো মেয়েটা এমন কাজ করতেই পারে না। আমি যেটা করেছি সেটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসার কোনো ত্রুটি নেই। আপনি শুধু আমার প্রিয় মানুষটিকে আমাকে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি ওকে সুখে রাখবো। দরকার হলে তার পরিবারের হাতে পায়ে ধরে আমি তাকে চাইবো, তবু আমার আলোকে চাই। আপনি ওকে এই মিথ্যে সম্পর্কের মাঝখান থেকে মুক্তি করে দিন। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার ভালোবাসা মানুষটির বিনিময়ে আমি সব কিছু করতে রাজি আছি। রাহুল এক নাগাড়ে কথাগুলো বলে আধার কবিতে চুমুক দিয়ে গমগমে গলায় বলল, মরতে পারবে? লোকটার এহেন কথা শুনে রাহুল ভেবাচেকে খেলো। এ আবার কেমন প্রশ্ন? কি হলো, জবাব দাও। ভালোবাসার জন্য নিজের জীবন দিতে পারবে? আত্মহত্যা করা মহাপাপ। আদার ঠোঁট বাঁকালো, তারপর ধীর কণ্ঠে বলল, ভালোবাসাতে কি পাও বলো তো? শুধু শুধু কেন নিজের সুন্দর জীবনকে ধ্বংস করো? এই যে তুমি এই মেয়েটাকে একতরফা ভালোবাসো, অথচ দিন শেষে কী পেলে? এক বুক কষ্ট ছাড়া আর কিছুই না। তুমি এমন ভালোবাসা বাসলে যে নিজের মনে বলতে পারলে না। এ কেমন প্রেম? এসব মরীচিকার পিছনে না ঘুরে নিজের লাইফটাই এনজয় করো। সবই তো জীবন শুরু। এখনই যদি জীবনটা উপভোগ না করো, তাহলে শেষ বয়সে গিয়ে বড্ড আফসোস করবে।